আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকের বন্যা বই দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবেন না। উগান্ডার হাতি দর্শকদের সামনে এসে বলছে শাক আর ভর্তা ছাড়া নাকি ওর ভাত মুখ দিয়েই নামে না, অথচ আসল টুইস্ট হলো সেই শাক ভর্তাটা ওর মাকে দিয়েই রান্না করা। আর যে মাছ মাংস সেটা পাশের বাড়ি থেকে সাপ্লাই হয়। ওর যে দুই ভাবির বাসার থেকে খাবার এনে নিজে ভালো সাজে আর মরিয়মকে ভিলেন সাজাচ্ছে। মালতি নোংরা নিজের সংসার সাজাচ্ছে, তিল তিল করে জিনিস কিনে, কিন্তু মজার ব্যাপার হলো সেই সংসারে তো সে থাকবেই না, ও থাকবে তো মায়ের বাসায়। তাহলে এই নাটক কেন? এই যে রাজ হঠাৎ করে এত বুদ্ধি কোথায় পেল? মনে হচ্ছে ওর যে এই যে বিশাল বড় কাহিনী, এই যে এত কন্টেন্ট করছে, কোনো বড় মাস্টার মাইন্ড ওর স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। তানজিলার ন্যাকামি আর মেনে নেওয়া যাচ্ছে না। তো এই সব কিছু নিয়ে আজকের আলোচনা, সবাই অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন পাশে। প্রথমে তানজিলাকে নিয়ে ভিডিওটা শুরু করি। মাত্র 20 মিনিটের ভিডিও আমাদের সাথে শেয়ার করে, 20 থেকে 25 মিনিট। সেই ভিডিওতেই ওর কথা শুনে আমার কান ঝালাপালা হয়ে যায়। সেখানে ওর শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মানুষগুলো কিভাবে দিন পার করছে, তাদের ধৈর্যের জন্য অবশ্যই তাদেরকে একটা মেডেল দেওয়ার বলে আমি মনে করি। যেই মেয়ের নিজের পায়ের তলায় মাটি নেই কোনো পারিবারিক শক্ত পরিচয়, যার বাবার পরিচয় নেই, এমনকি শিক্ষার নামগন্ধ যেখানে খুঁজে পাওয়া যায় না, তার দাপট দেখলে মনে হয় পুরা এলাকাটাই বুঝি তার বাপের জমিদারি। গ্রামের একটা সাধারণ মেয়ে, মানে অজপাড়াগায়ের মেয়ে বলা যায় ওকে। যদি একটা অজপাড়াগায়ের মেয়ের এইরকম শিক্ষা, এইরকম অবস্থান, সেখান থেকে যদি সে এইরকম উগ্র আচরণ করে, তাহলে ভাবুন তো, যাদের আভিজাত্য আছে, যারা শিক্ষিত বা ঢাকার কোনো বনেদি পরিবারে জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে, অথবা কোনো মেয়ে বিদেশে জন্মগ্রহণ করেছে, তারা যদি এমন উগ্র হওয়া শুরু করত, তবে তো আকাশ ভেঙে মাথায় পড়তো। আসলে বিনয় সবার থাকে না, আর যার কিছুই নেই তার আওয়াজটা একটু বেশি, বলে না যে ফাঁকা কলসি বাজে বেশি। তো তানজিলার এই উগ্রতা মূলত, মানে এই যে ও কি বলে এটাকে, দাদাগিরি করছে, এই দাদাগিরিটা আসলে ওর ব্যক্তিগত হীনমন্যতা থেকেই করছে। যখন একজন মানুষের সামাজিক অবস্থান, শিক্ষা বা পারিবারিক পরিচয় দুর্বল থাকে, তখন সে চিৎকার আর দুর্ব্যবহারের মাধ্যমে নিজের একটা কৃত্রিম ক্ষমতা জাহির করার চেষ্টা করে। এইটাকে সাইকোলজিক্যাল ভাষায় বলে যে ডিফেন্স মেকানিজম। কিন্তু বাস্তবতা হলো, গলার জোর দিয়ে কিন্তু নিজের যোগ্যতা কখনো প্রমাণ করা যায় না, নাকি ন্যাকামি করে প্রমাণ করা যায়। তানজিলা একটু আগে একটা ভিডিও দিয়েছিল, তো সেই ভিডিওটা দেখে আমার রীতিমতো গায়ে জ্বালা ধরে গেছে। সাকিব যখন নিজের ছেলেকে বাবা বা সোনা বলে ডাকছিল, সেটা শুনতে স্বাভাবিক লাগছিল, কিন্তু তানজিলা, ওর পুরা মনে হচ্ছে যে ও কোনো দেশের মেম সাহেব ভাবা শুরু করেছে নিজেকে। পুরা ভিডিওটা জুড়ে বেবি 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 করতে করতে ওর মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। মনে হচ্ছে যে ও কোনো ট্রেনিং সেন্টার থেকে এইটার উপরে ট্রেনিং নিয়ে আসছে, যে নিজের সন্তানকে নাম ধরেও ডাকা যাবে না, আকিকা দিয়ে নাম রেখেছে সেই নাম ধরেও ডাকা যাবে না, বাবা সোনাও ডাকা যাবে না, ওকে বেবি বলে ডাকতে হবে। তো ভালো কথা, এই যে ও পাসপোর্ট হাতে পেয়ে গেছে, ওর সন্তানের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছে, এতেই ওর মানে পা মাটিতে পড়ছে না মনে হচ্ছে আর কি। আর যাচ্ছে কোথায়? অবশ্যই মালয়েশিয়াতে যাবে, কারণ সেখানে গেলে একদিকে যেমন আসল ফুপি দেখিয়ে বাবার পরিচয় উদ্ধারের নাটক করা যাবে, তেমনি সেখান থেকে ব্যাগ আবায়া এনে ব্যবসা করে খরচটা, মানে টিকিট খরচটাও কিন্তু উসুল হয়ে যাবে। বাপ্পির সাথে এতদিন থেকেছে, কম বুদ্ধি শেখেনি, তো এই ধান্দাগুলো খুব ভালো করেই জানে। ফাতেহাকে দেখেন না, প্রতিবার কিন্তু টিকিটের টাকা উঠিয়ে নিচ্ছে, একবার নিয়ে এসে বিক্রি করে, আবার এখান থেকে নিয়ে গিয়ে আবার মালয়েশিয়াতে বিক্রি করে। খারাপ না, আমি এটাকে খারাপ কিছু বলছি না, অবশ্যই এটা ভালো, এটা কজন করতে পারে। এবার আসি মাল্টি নোংরার কথায়। মাল্টি নোংরা যে সংসার খেলা আমাদের সঙ্গে শেয়ার করছে, আমার ঠিক ছোটবেলার পুতুল খেলার কথা মনে পড়ে যাচ্ছে। প্রতিদিন টুকিটাকি জিনিস কিনছে, ঘর সাজানোর কথা বলছে, খুব
ভালো নাটক করছে, কিন্তু একা থাকাকে কি আদর সংসার বলে? ও যে বলছে আমার সংসার আমার সংসার, ওটাকে কি আদর সংসার বলে? একা থাকা কি কখনো সংসার হয়? সংসার কখন হয়? যখন স্বামী স্ত্রী দুজন মিলে একসাথে থাকে। তো এরা দুই স্বামী স্ত্রী যখন একসাথে ছিল তখন ওরা বুঝে গেছে যে সস্তা রোমান্টিক ভিডিও করে ওদের কোনো ভিউ আসছে না, তাই তখন ওদের শুরু হলো আলাদা থাকার এই নতুন কন্টেন্ট। আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই যে কন্টেন্ট আলাদা থাকার এর পিছনে কেউ আছে, কিন্তু কে আছে, কার দেওয়া বুদ্ধিতে এই যে ড্রামা সাজানো হচ্ছে, সেই মাস্টারমাইন্ডকে দেখার অপেক্ষায় কিন্তু দর্শকরা প্রহর গুনছে। সাবিনা যেমন বাচ্চা জন্ম দিয়ে ভিউ বাড়ানোর মিশন সাকসেস করেছে, ওদের চাই টাকা আর দর্শকদের চাই বিনোদন, দুইটাই পারফেক্ট ডিল। নোংরা বলেন, এই রাজ বলেন, এই সাবিনা বলেন, এরা যে ভিউর নেশা, টাকার নেশা অন্ধ হয়ে গেছে, মানুষের বিশ্বাস নিয়ে যেভাবে ওরা খেলা করছে, যে কোনো একদিন যখন ওদের দিন শেষে সত্য দর্শকদের সামনে আসবে, তখন আসলে ওদের এই সাজানো সংসার কোথায় গিয়ে দাঁড়াবে? কিছুই হবে না। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই থাকবে, দর্শকরা আগের মতোই ওদেরকে ভিউজ দিয়ে যাবে, কিছুই হবে না। সাফার যা করার দর্শকরা করবে, কিন্তু এরা কিন্তু এই একইভাবে একটা নাটক শেষ হবে আরেকটা নাটক নিয়ে আসবে। গতকাল রাজের ভিডিওতে দেখলাম, যদিও রাজ একটা না কয়েকটা ভিডিও পরপর আপলোড করছে, সব দেখা সম্ভব হচ্ছে না, অবশ্যই টাইটেল যখন দেখি টাইটেল অনুযায়ী কিন্তু দেখতে যাচ্ছি। তো দেখলে ওদের দুইজনের যে ভিডিও দেওয়া, টাইটেল দেওয়া, সেগুলো দেখে একদম বোঝা যাচ্ছে যে দুজনে মিলে বেশ ঠান্ডা মাথায় হিসাব কষেছে। আলাদা থাকবে, দুই দিক থেকে আলাদা আলাদা করে ইনকাম করবে, তারপর যখন মিলিতভাবে কোনো একটা সম্পদ গড়ে উঠবে তখনই আবার ওরা পাবলিককে জানাবে যে হ্যাঁ ওরা এক হয়ে গেছে, পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে। কি চমৎকার প্ল্যান, তাই না? আলাদা থাকবে, দুই চ্যানেল থেকে ডাবল টাকা ইনকাম করবে। রাজ ভিডিওতে এসে শেয়ার করেছে যে সে এখন যেখানে আছে, যেখান থেকে তাদের সংসারের শুরু, সেখানকার যে বাসার পর্দাগুলো, ডাইনিং টেবিলের কোনো এক ম্যাট বা কিছু, এই সবই নাকি শারমিনার তার পরিবার ফেরত চেয়েছে। আরও শুনলাম যে রাজকে দেওয়া যে উপহার, শার্ট, প্যান্ট, সেগুলিও নাকি ফেরত চেয়েছে। আসলে এই জোড়া, এই যে জুটিটা, এই কাপড়টা একদম পারফেক্ট। কে কাকে ছোট জাত বলবে? দুইজনের জাতি কিন্তু এক, যাকে বলে ওরা পিওর কন্টেন্ট ব্যবসায়ী। ব্যবহার করা কাপড়, পর্দা ফেরত দেওয়া, এগুলি কিন্তু কোনো স্বাভাবিক বিচ্ছেদের লক্ষণ না। এরা কি করছে? দর্শকদের মনে একটা উত্তেজনা জিয়ে রাখতেছে, এটা কিন্তু একটা কন্টেন্ট। ওরা এগুলো ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে শিখেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। ওরা খুব ভালোভাবেই জানে যে বিচ্ছেদের নাটক যত বেশি কুরুচিপূর্ণ হবে, তত বেশি দর্শক খাবে, তত বেশি দর্শকের কৌতূহল বাড়বে। আর এটা একেবারেই পরিকল্পিত। এই কাদা ছোড়াছুড়ি বলেন, এগুলো সব হচ্ছে ওদের ভিতর থেকে, এগুলো সব ওদেরকে দিয়ে কেউ করাচ্ছে, ঠিক আছে? কারণ বলতে চাচ্ছি না, বাট আমি ধরেই নিয়েছি যে কেউ ওদেরকে দিয়ে এটা করাচ্ছে। এবার আমাকে একজন আপু কমেন্ট করেছেন, বিল্লালের পরিবার কতটা ছোট লোক যে রাজকে তার ব্যবহার করা পুরানো জামা কাপড় ফেরত চাচ্ছে। আপু, ছোট লোকের কিন্তু কোনো পরিসীমা নাই, কিন্তু আপনি একদমই নিজেকে ইমোশনালি জড়াবেন না এর সাথে। কারণ এই যে জামা কাপড় ফেরত চাওয়াটা, এটাও আসলে একটা মিলিয়ন ভিউর কন্টেন্ট। কারণ দেখেন, যখন শারমিনের পরিবার থেকে লোকজন আসবে, এসে যখন কাপড় চোপড়গুলি নিয়ে যাবে, দেখেন রাজ কিন্তু পরিকল্পনা করে সমস্ত কিছু প্যাকেটে করে ঢুকিয়ে রেখেছে। শারমিনের পরিবার থেকে আসবে, হয়তো মালচিনোরা নিজেই আসবে, তখন হচ্ছে রাজ ভিডিও করবে, সেই ভিডিও দেখার জন্য অনেক মানুষ দেখবে, লাখ লাখ মিলিয়ন ভিউ হতে পারে। এটা হচ্ছে একটা পরিকল্পিত সাজানো নাটক। যদি আমি ধরে নেই এটা নাটক না, সেক্ষেত্রে আরেকটা ব্যাপারও কিন্তু আছে। মাল্টি নোংরার পরিবার চাইছে বিভিন্ন বাহানায় মাল্টি নোংরা ওই বাসায় যাবে এবং রাজ দুর্বলতার মুহূর্তে শারমিনকে পা জড়িয়ে ধরবে বা হাত ধরে কান্নাকাটি করবে, ওকে রেখে দিবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে ওদের আবার মিলন হয়ে যাবে। আসলে কি জানেন তো,
একই ছাদের নিচে থাকলে সব টাকা কিন্তু একটা সিন্ধুকেই জমা হবে, আর আলাদা হয়ে গেলে টাকাটা কিন্তু বাটোয়ারা হয়ে যাবে। এই লস কি এই বাটপার পরিবার কখনো সইবে? আবার আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আমি কি বুঝাইতে চাচ্ছি, যে ওরা মাল্টি নোংরার টাকা চায়, কিন্তু মাল্টি নোংরা যদি আলাদা বাসায় থাকে আর বিল্লুরা যদি আলাদা বাসায় থাকে, টাকাটা কিন্তু বাটোয়ারা হয়ে যাচ্ছে। আগে যেই পরিমাণে টাকা ওরা দিতে পারতো সেই পরিমাণে টাকা হয়তো দিতে পারবো না। আমি এটা বলতেছি যদি নাটক না হয় সেই ক্ষেত্রে বলতেছি, আমি কিন্তু দুইটাই বলতেছি। কোনোভাবেই এদের সাথে আপনারা একদমই ইমোশনালি জড়াবেন না। এরা সমস্ত কিছু ঠান্ডা মাথায় কিন্তু আগায় নিয়ে যাচ্ছে। বিল্লু বহুতই বাটপার, ওদের পরিবারটাই বাটপার পরিবার। বিল্লু বলছে, বিল্লুর আজকে টাইটেল কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দিয়েছে, দর্শকদের নাকি তাকে নিয়ে মাথা ব্যথার শেষ নাই। তা বলি, দর্শকদের যদি মাথা ব্যথাই না থাকতো তাহলে ওর পকেটে ডলারের যোগান আসতো কোত্থেকে? দর্শকরা সব বেকার না? আমি সব দর্শকদেরকে বলতেছি না, আপনারা সবাই মাইন্ড করবেন না। দর্শকরা বেকার বলেই ওর মতো লোকদেরকে নিয়ে মাথা ঘামায়, আর সেই সুযোগে ওরা ভিউ ব্যবসা করে নিচ্ছে। কিন্তু আমি একটা ব্যাপার বুঝলাম না, যে বিল্লু সবাই সামনে ক্যামেরা এসে শেয়ার করছে যে ওদের পরিবারে একটা ঝামেলা চলতেছে এবং সেই কারণে বাবু আসছে। তা ওর যদি এত হিম্মত থাকে, ও বাড়ির ভেতরে বুক ফেলিয়ে কেন কথাগুলো না বলে চোরের মতো বাইরে এসে ওকে এই সমস্ত ঝামেলার কথা বলতে হচ্ছে? আসলে এরা হচ্ছে পুরো একটা বাটপার পরিবার। এদের এই যে দেখেন, এই বিল্লু একটা অসুস্থ ছেলে, ইনকাম পায়ের তলায় মাটি নাই, সেই ছেলেটা কোথায় আল্লাহর ভয় থাকবে, তাই না? আমরা তাকে সহানুভূতি দেখাচ্ছি, অনেক মানুষ হয়তো একে টাকাও দিত, কিন্তু এর এই বাটপারি, এর এই মিথ্যার কারণে এ কিন্তু নিজেকে ডুবাচ্ছে, পরিবারকে ডুবাচ্ছে, সাথে হচ্ছে মাল্টি নোংরা বাটপারের থেকেও বড় বাটপার। এবার চলে আসি উগান্ডার হাতিকে নিয়ে কথা বলতে। উগান্ডার হাতি অলৌকিক সুস্থতা দেখে আমি তো একেবারে রীতিমতো টাসকে খেয়ে গেছি। গতকাল যেই মহিলা ব্যথার চোটে মাথা তুলতে পারছিল না, পেটে ব্যথা নাকি মাথায় ব্যথা নাকি হাতে ব্যথা, কোনোটাই সে কিন্তু শিওর ছিল না। আজকে দেখি সে একদম চনমনে, পুরো আগের ফর্মে কিন্তু সে ফিরে আসছে। আসলে ওর অসুখটা হচ্ছে সিজনাল। ও যখন মনে করে ও অসুস্থ তখন ও বলে অসুস্থ, আর ও যখন ওর নিজের পেট ভরার দরকার হয় তখন ও পুরো সুস্থ। তো যাই হোক, সকালটা দেখলাম যে ওর শুরুই হয় অন্যের ঘর থেকে শাকসবজি চুরি করার ধান্দা দিয়ে। হ্যাঁ, চুরি বলবো, কারণ আপনার চাচি হোক, আপনার ভাবি হোক, যেই হোক না কেন, তার জিনিসপত্র যখন আপনি না বলে নিয়ে আসবেন সেটাকে চুরিই বলবো, চুরি ছাড়া আর কিছু না। তো যাই হোক, সে সকাল সকাল উঠেই যেটা করে, যে তার পেট পূজার জন্য মাকে ভর্তার জিনিস যোগান দিতে হবে, সেজন্য সে এর কাছ থেকে মানে সবই অন্যের কাছ থেকে নেওয়া। কারো ক্ষেত থেকে সে ধনেপাতা সরায়, কারো গাছ থেকে সে কাঁচামরিচ আনে। হ্যাঁ, কিন্তু মাছ মাংস তো আর চুরি করে আনতে পারতেছে না। ওই সময় ওর পকেটে টান পড়ে, তাই কি করতে হয়, খুকির ব্যাগে উকি মারে, বড় ভাবির বাসায় মাংসের জন্য লোক পাঠায়। এগুলিই ওর নিত্যদিনের কাজ। বাচ্চাদের নাম দিয়ে এই চাপার বাসা থেকে মাংস নিয়ে নিজের পেটে ঢুকা, মানে বিশ্বমানের অসভ্য। একে অসভ্য মানে কি বলবো, আমি আসলে আমার কোনো ভাষা নাই, ওকে আমি কি বলবো। টোকাই আরিফের আসলে লজ্জা করে না যে ওর বউ অন্যের দুয়ারে দুয়ারে মাংস ভিক্ষা করে বেড়াইতেছে? জঘন্য লাগে যে একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে। খুকি সকালবেলা উঠে তার বাচ্চাগুলিকে নিয়ে স্কুলে চলে গেছে, বাচ্চাকে স্কুলে দিয়ে সেই বাচ্চাকে আবার নিয়ে এসে বাজার করে নিয়ে আসছে একা একা। সেখানে এই সাবিনা গিয়ে খুকি বাজার থেকে কী নিয়ে আসছে সেটা দেখতে গেছে, এবং সেখান থেকে অথচ তানহা যদি এটা করতে যেত সেখানে কিন্তু ওর অবজেকশন থাকতো, কিন্তু খুকির ব্যাগে গিয়ে সেই উকিঝুঁকি মেরে যখন কিছু পেল না, ওর কোনো খাবার নাই, তখন সেখান থেকে 2টা টমেটো নিয়ে আসলো। মানে মানুষ কেমনে এত ছোট হয়, এত নির্লজ্জ কী করে হয়? অন্যদিকে নিজের বড় ভাইয়ের বউ 6 মাস শ্বশুরবাড়িতে থাকে, 6 মাস বাপের বাড়িতে থাকে বলে সাবিনা কোটা দিচ্ছে। যে নিজেই কিনা 12 মাসই বাপের বাড়িতে পড়ে থাকে, শ্বশুরবাড়িতে সে অকেশনালি যায়, সে আবার অন্য মানুষকে নিয়ে কথা বলে। চাপা শুটকি এই যে 2 দিন পর পর বাবার বাসায় চলে যায় নিজের বাসাটা ফেলে,
ওইদিকে ইঁদুরগুলো মনের সুখে ফার্নিচার আর ওর কাপড় চোপড়গুলি সাবার করে। তারপর আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এই চাপা শুটকি আবার ফিরে আসে, এসে সেই নোংরাগুলো আবার পরিষ্কার করার ধুম পড়ে যায়। সেটা নিয়েও কিন্তু এই উগান্ডার হাতি কিন্তু খোঁটা দিচ্ছে যে এই সারাদিন কাজ করতেছে। কাজ তো করতেই হবে। আপনি যখন একটা বাসা ফেলে রেখে যান, সেই বাসায় ধুলা জমে কাজ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এটাকে কি সংসার বলা যায়, নাকি ইঁদুরের জন্য বিরিয়ানি রান্নার আয়োজন? মানে আপনি ইঁদুরের জন্য খাবার দাবার ফেলে আপনি বেড়াতে চলে যাচ্ছেন। এরা আসলে শরীর বাঁচানোর জন্য বাপের বাড়ি পালায় ঠিকই, কিন্তু এই যে ফিরে এসে যে দ্বিগুণ খাটনি খাটতে হয়, এই সাধারণ অঙ্কটা এদের মাথায় আসলে একদমই ঢোকে না। মা হিসেবে চাপা শুটকি কতটা সচেতন সেটা তার ঘর দেখলেই বোঝা যায়। একটা ছোট বাচ্চা, আমি ওর শাহজাদির কথা বলছি, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে মেয়েটা, বারবার অসুস্থ হয়ে পড়ছে, অথচ মা হয়ে ও একবারও ভাবছে না যে বারবার অসুস্থ হওয়ার কী কারণ। এই যে ওর যে অপরিচ্ছন্ন ঘর, এটাই ওর বাচ্চার শত্রু। নতুন ফার্নিচার কেনার ওর শখ 16 আনা, কিন্তু সেই সোফার কাপড়টা কিন্তু একদম ময়লা জমে আছে, সেটা পরিষ্কার কথা কি ওর একবারও মনে পড়ে না? ছোট্ট একটা রুম ওদের, কিন্তু তার উপরে এই ময়লা কাপড় দেওয়া একটা সোফা, আর সেখানে ইঁদুরের বসবাস। এমন পরিবেশে বাচ্চা অসুস্থ হবে না? তাহলে কি হবে? আর এই যে শরীর বাঁচাতে ওরা যে বাপের বাড়ি 2 দিন পর পর চলে যায়, অথচ নিজের যে ঘরটা, সেটা যে চিড়িয়াখানাটা যদি পরিষ্কার করত, তাহলে হয়তো এই ডাক্তারের খরচ অর্ধেকই বেঁচে যেত। যে একটা জিনিস মনে রাখবেন, যে যেই পরিবেশে ইঁদুর বলেন, তেলাপোকা বলেন, এদের মলমূত্র থাকে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের জার্ম, মারাত্মক রোগ ছড়ানো খুব স্বাভাবিক। সালমোনেলা যেটা খুব মারাত্মক। তো শারমিনের ঘর ছোট, গাদাগাদি করে জিনিসপত্র কিন্তু ওর রাখা, তো সেখানে কিন্তু বাতাস চলাচলের জায়গা ঠিক মতো নাই। তার উপরে সোফা, আর সোফার কাপড়টা ময়লা, এটা যদি নিয়মিত পরিষ্কার করা না হয়, সেখানে কিন্তু ডাস্ট মাইট জন্মায়। বিছানায় কিন্তু ডাস্ট মাইট হয়, আর ওই ডাস্ট মাইট থেকে কিন্তু বাচ্চাদের শ্বাসকষ্ট, অ্যালার্জি এগুলো হতে পারে। আর বারবার বাসা ফেলে বাবার বাড়ি যাওয়ার ফলে যেটা হয়, ঘরটা বদ্ধ থাকে, হ্যাঁ, তখন জীবাণু কিন্তু আতুর ঘরের মতো ওখানে থাকে। বাচ্চার অসুস্থতা কিন্তু কোনো কাকতালীয় বিষয় না। এমনিই ছোটোবেলায় বাচ্চাদের কিন্তু ইমিউনিটি সিস্টেম খুব কম থাকে, খুব অসুস্থ হয়। তার মধ্যে যদি আপনি আপনার বাসাটা বাচ্চার সুস্থতার জন্য পরিবেশ তৈরি না করেন, তাহলে বাচ্চা ঘন ঘন অসুস্থ হবেই। তো চ্যাপার ব্যাপারটা সেরকম হয়ে গেছে। চ্যাপা বলেন, আপনি ওই যে উগান্ডার হাতি বলেন, এরা কিন্তু প্রচণ্ড নোংরা। এর আগেও কিন্তু চ্যাপার বাসায় দেখছি তেলা পোকার আড্ডাখানা, তারপরে হচ্ছে আপনার এখন শুনতেছি ইঁদুরের আড্ডাখানা। এরকম পরিবেশে একটা ছোট বাচ্চা কীভাবে সুস্থ থাকে? এবং এরকমও কিন্তু কাহিনী আছে যে বাসায় অনেক তেলাপোকা পাওয়া যায়, সেখানে কিন্তু বড় বড় মানুষ, বয়স্ক মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায়, সেখানে তো ছোট বাচ্চা। উগান্ডার হাতির বাসাটা দেখছেন তো কী পরিমাণে বদ্ধ, একে তো বদ্ধ, তার মধ্যে ও তো ময়লা পরিষ্কার করে না, তার মধ্যে হাঁস মুরগির ময়লা। ও হিমশিম খায়, ও যা পারে না সমস্ত লোড নিয়ে বসে আছে ও, তারপরে বাপের বাড়ি দৌড়ায় চলে আসে। ওই মিমেরও একই অবস্থা। মিম তাও যেটা করে, বাসা বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর মিমের বাচ্চারা কিন্তু এখনও ওই যে ময়লা ধরে ধরে খায় না, কিন্তু শাহজাদি কিন্তু এই ময়লা সোফার মধ্যে গড়াগড়ি করতেছে, নিচে ফ্লোরে গড়াগড়ি করতেছে, ময়লা খাচ্ছে। ওরা এগুলো দেখার সময় নেয়, কারণ ওরা ভিডিও নিয়ে অনেক ব্যস্ত। উগান্ডার হাতির মেয়েও সে খুব বড়াই করে বলতেছে তার মেয়ে নাকি নিচ থেকে তুলে ওই যে আপনার বালি খাচ্ছে, সেই নিয়ে তার মানে খুশির অন্ত নাই। আবার সেই বালি তো খাচ্ছে, তারপরে আবার এই বাচ্চাকে কিছু খাইলো কি খাইলো না, তাকে কমলা ছিলে দিচ্ছে। কমলা থেকে এই ছোটোবেলা যদি বাচ্চাদেরকে ভরা পেটে যদি কমলা না খাওয়ায়, কমলা থেকে কিন্তু অ্যাসিডিটি হয়। মানে হাতে ধরে বাচ্চাগুলির শরীর নষ্ট করতেছে। কিন্তু ওই যে বললাম যে ওরা হচ্ছে কি বলে এটাকে, পাথরের বডি দিয়ে তৈরি। আল্লাহ এরকম করেই সবাইকে তৈরি করছে, হ্যাঁ। যাদেরকে যেই পরিবেশে তৈরি করছে, তাদেরকে সেই পরিবেশে নিজেকে সামলানোর ক্ষমতাও কিন্তু আল্লাহ দিয়ে দিছে। তো এটাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমার আপনাদের সাথে সবার আগে
আলোচনা করা উচিত ছিল, সেটা আমি ভুলে গিয়েছিলাম। যে সাবিনা তার ভিডিওতে মোহাম্মদের নামটাকে বিকৃতভাবে ব্যবহার করেছে এবং সেখানে কিন্তু অনেকেই ওকে সতর্ক করেছে যে নামটা কেন সে বিকৃত করলো। একে তো হচ্ছে যে এদের তো কোনো ধর্মীয় জ্ঞান কোনোটাই নাই। তার মধ্যে যে সাবিনা দর্শকদেরকে তার পুরা ভিডিওতে মিথ্যা আর চাপাবাজি দিয়ে আটকে রাখে, সে আবার ওই ছোট বাচ্চাটাকে বলছে সে নাকি মিথ্যাবাদী। ছোট বাচ্চাটাকে সে মিথ্যাবাদীর তকমা দিচ্ছে। মোহাম্মদ ছোট্ট একটা বাচ্চা, ও কি করে ওকে গাইড করবে যে ওর মেয়ে মান্নাত কোথায় আছে, যেখানে সাবিনার কথা আমি নিজেই ঠিক মতো বুঝি না। ওই ছোট বাচ্চার কি মানে সেই বোঝার ক্ষমতা আছে যে সাবিনা যেটা বললো সেটা সে সঠিকভাবে দেখায় দিবে? আবার সেটার জন্য সে ওকে নাম বিকৃত করে তাকে মিথ্যাবাদী সাজাচ্ছে সবার সামনে। এই মহিলার আসলে কি বলবো, এই মহিলাকে যারা পছন্দ করে, এই মহিলার যারা মানে ফ্যান ফলোয়ার, তাদেরকে আমি এর মতোই মনে করি। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।